দেরি না করে আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাই। আজকের যে টপিকটা হবে এটা হবে শিক্ষণ অক্ষমতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ এই টপিক থেকে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আমাদের কাছে। তো এই প্রশ্নগুলো এবার আমরা সলভ করব। এবার দেখুন, তো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সলভ করতে থাকুন এবং কারেক্ট আনসার কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। একটি শিশু যদি কোনো অক্ষমতায় ভুগতে পারে তা চিহ্নিত করুন। একটা শিশু কোন অক্ষমতায় ভুগতে পারে? অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষম অক্ষমতা আছে আমরা জানি, যেমন ডিসগ্রাফিয়া, ডিসপ্লেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসথেমিয়া, অটিজম, এই ধরনের বিভিন্ন ধরনের শিক্ষণ অক্ষমতা আছে। তো এই চারটা লক্ষণ থাকলে কোন অক্ষমতায় মানে একটা শিশু ভুগছে এটা আমরা বুঝতে পারি। তো এটা কারেক্ট আনসার দেখুন। টেক্সটের অঙ্গভঙ্গি বুঝতে সক্ষম হয় মানে বোঝা, সংকুচন করতে, প্রত্যাশিত গতিতে পড়া, পৃষ্ঠ এবং গভীর অর্থ বিশ্লেষণ করা। তো এখানে প্রশ্নে কি বলেছে, যে এই চারটা যদি আমাদের থাকে, যে কোনো একটা স্টুডেন্টের মধ্যে চারটা যদি থাকে, তাহলে সে কোন ধরনের শিক্ষণ অক্ষমতায় বুঝবে। তো দেখুন, প্রশ্ন যতই কঠিন হোক না কেন, আমাদের সহজ করার জন্য একটা প্রশ্নের মধ্যে একটা কি দেওয়া থাকে ভাই, একটা ক্লু দেওয়া থাকে। প্রশ্নের মধ্যে একটা ক্লু দেওয়া থাকে, বা আমরা বলতে পারি যে একটা হিন্টস দেওয়া থাকে। এই হিন্টসটা দেখে আমাদের কিন্তু কারেক্ট আনসার করতে হয়। তো এবার এই প্রশ্নে হিন্টস কি একটু ভাবুন। এই প্রশ্নে হিন্টস হচ্ছে, দেখুন, পড়া। সে কি করতে পারছে না? প্রত্যাশিত গতিতে পড়তে পারছে না। তো পড়া মানে কি? পড়া মানে হচ্ছে রিডিং, আমরা সবাই জানি। তো রিডিং যদি সমস্যা হয় তাহলে কি সমস্যা হবে? এটা হবে কি? ডিসলেক্সিয়া। রিডিং জাতীয় সমস্যা হলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়? ডিসলেক্সিয়া। আমরা বারবার বলেছি। যদি লিখন সংক্রান্ত সমস্যা হয় তাহলে হবে ডিসগ্রাফিয়া। যদি ম্যাথসের কোনো সমস্যা হয় তাহলে হবে ডিসক্যালকুলিয়া। তো এই ধরনের ক্লাস অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তারপরের প্রশ্ন, শেখার যে প্রতিবন্ধী শিশুরা মানসিক বিকাশে প্রতিবন্ধী, কম বুদ্ধিমত্তা সম্পন্ন, একই রকম দেখতে বর্ণ এবং বর্ণমালার মধ্যে বিভ্রান্তি, সহজে দৃষ্টিশক্তি সম্পন্ন শব্দ চিনতে এবং বুঝতে পারে। তো শেখার প্রতিবন্ধী মানে তারা শিখতে পারছে না। তো শিখতে পারছে না তার মানে তারা একই রকম দেখতে বর্ণ এবং বর্ণমালার মধ্যে তারা বিভ্রান্তি হয়ে যায়। এটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখি, অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে নিচের কোনটি একটি সাধারণ বৈশিষ্ট্য? অর্থাৎ অটিজম, যদি কোনো শিশুর মধ্যে অটিজম যে সমস্যা, এই সমস্যা যদি দেখা যায় তাহলে নিচের মধ্যে কোন লক্ষণটা আমরা দেখতে পারি? তার মধ্যে পুনরাবৃত্তিমূলক আচরণ, জ্ঞানীয় নমনীয়তা, উচ্চ যোগাযোগ দক্ষতা, রুটিনে ঘন ঘন পরিবর্তন আনার আহ্বান। তো কোয়েশ্চেন নাম্বার 3 এর কারেক্ট আনসার হবে, অটিজম শিশুরা কি করে? ওভার স্মার্ট হয়। সুতরাং তারা কি করে? পুনরাবৃত্তিমূলক আচরণ করে, অর্থাৎ একই কথাকে তারা বারবার রিপিট করতে থাকে। ঠিক আছে, তো তার মধ্যে পুনরাবৃত্তির আচরণ দেখা যায়। তো অটিজমের কী কী বৈশিষ্ট্য রয়েছে, বা কোন কোন লক্ষণ দেখলে আমরা অটিজম বুঝবো, তারপর আবার কোন কোন লক্ষণ থেকে ডিসলেক্সিয়া বুঝবো, এই ধরনের ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা দেখে নিন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। ইয়েস, এবার আমরা চলে আসলাম ইনক্লুসিভ এডুকেশন কিংবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। কীভাবে জোর দেওয়া হয়? প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনা বৃদ্ধি করা, শেখার ফাঁকগুলিকে ঘাটতি হিসাবে দেখা, একাডেমিক পারফরমেন্সের ভিত্তিতে জ্ঞানীয় দক্ষতা মূল্যায়ন করা, প্রতিটি শিশুর শেখার এবং মূল্যায়নের একই যে পরিমাণ সেটা নির্ধারণ করা। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? ইনক্লুসিভ এডুকেশন মানে কি ভাই? মানে সবার জন্য সমান শিক্ষা। ঠিক আছে, সিসি এই মাধ্যমে করতে পারি, সবার জন্য সমান শিক্ষা। এখানে ধনী গরিব বা উচ্চ নিচ্চ এই ধরনের কোনো ভেদাভেদ নাই, সবার জন্য আমরা সমান শিক্ষা। তো প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনা বৃদ্ধি করে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাকে জোর দিতে হবে। শেখার ফাঁকগুলিকে ঘাটতি হিসাবে দেখব, সেটা আমি যখন রিমিডিয়াল টিচিং করব বা ডায়াগনোস করব তখন আমি দেখব। একাডেমিক পারফরমেন্স, শুধুমাত্র একাডেমিক পারফরমেন্সে কিচ্ছু হয় না, একাডেমিক প্লাস নন একাডেমিক, অর্থাৎ স্কলাস্টিক প্লাস কস্কলাস্টিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীকে যাচাই করতে হয়। তার এটা ক্যান্সেল।
এটার মূল্যায়নের চ্যাপ্টারে আমরা যাচ্ছি না। আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে প্রত্যেকটা শিশুকে মর্যাদা দিতে হবে, সমান শিক্ষা প্রদান করতে হবে। এখানে এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, এটা দেখুন অ্যাজারশন এবং রিজন। অ্যাজারশন এবং রিজন থেকে প্রশ্ন আসে। প্রথম যেটা অ্যাজারশন যেটা দিয়েছিল দাবি, যখন শিক্ষকরা বিশ্বাস করেন যে সুবিধাবঞ্চিত পটভূমি থেকে আসা শিশুদের শেখার ক্ষমতা আছে এবং তাদেরকে শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত বলে মনে করেন, তখন তাদের কর্মদক্ষতা উন্নত হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করি একটু পর্যন্ত। যখন শিক্ষকরা কি বিশ্বাস করেন যে সুবিধা বঞ্চিত পটভূমি থেকে আসা শিশুদের শেখার ক্ষমতা আছে। তো যে সকল শিশুরা মানে শেখার জন্য তাদের যে পটভূমি অর্থাৎ তারা যে পরিবেশে ছিল, তারা যে ঘরে ছিল, এই ঘরে হয়তো তেমন শেখার জন্য এরকম পরিবেশ তারা পায়নি, এই শেখার যে পরিবেশ থেকে তারা বঞ্চিত আছে। তো এখান থেকে এই ধরনের শিশুরা যখন তারা স্কুলে আসবে তখন তাদের মধ্যে শেখার ক্ষমতা থাকবে এবং তাদেরকে শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত করলে তাদের কর্মদক্ষতা উন্নত হওয়ার সম্ভাবনা বেশি। ইয়েস, যারা সুবিধা বঞ্চিত থাকে, যারা মানে শিখতে চায় কিন্তু শিখতে পারে না, তাদের শেখার মতো অপরচুনিটি নাই, তো তাকে যদি অপরচুনিটি দেওয়া হয় তাকে সে খুব ভালো করে শিখতে পারবে, শেখার সম্ভাবনাটা খুব বেশি। তো এটা আমরা কারেক্ট ধরতে পারি, এটা কারেক্ট, এটা সত্য। আচ্ছা, তার কারণ কি? শিশুদের এবং তাদের ক্ষমতা সম্পর্কে শিক্ষকদের বিশ্বাস শিশুদের প্রভাবিত করে। শিশুদের এবং তাদের ক্ষমতা সম্পর্কে শিক্ষকদের বিশ্বাস এটা শিশুদের প্রভাবিত করে। ইয়াস, প্রথমে যে শিক্ষক হিসাবে তিনি একজন ছাত্রকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই ছাত্রটাকে আমি কতটুকু শেখাতে পারবো। ঠিক আছে, তো শিক্ষক যখন আইডেন্টিফাই করে নেবেন যে ছাত্রকে তিনি ভালো করে শেখাবেন, তার মানে আলটিমেটলি তিনি ভালো করে শেখাতে পারবেন। তো তার মানে এখানে এ এবং আর উভয়ই সত্য, অর্থাৎ অ্যাজারশন রিজনিং দুটা সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। নেক্সট দেখি, শেখার অক্ষমতা থাকা শিক্ষার্থীদের জন্য নিচের কোনটি যুক্তিসঙ্গত নয়? শেখার অক্ষমতা থাকা শিশুদের জন্য নিচের কোনটি যুক্তিসঙ্গত নয়? কাজের মধ্যে ঘন ঘন বিরতির জন্য ভাতা, শিক্ষার্থীর জন্য নির্ধারিত সময় বাড়ানো, ন্যূনতম বিক্ষেপ সহ একটি স্থান প্রদান, মানসম্মত মূল্যায়নের জন্য পরীক্ষা। কোয়েশ্চন নম্বর 6। এখানে দেখুন, শেখার অক্ষমতা থাকা একজন শিশুর শিখার অক্ষমতা রয়েছে, তার জন্য কোনটা যুক্তিসঙ্গত নয় বলেছে। দেখুন, যুক্তিসঙ্গত নয় জিনিসটা বুঝুন, মানে নিচের কোনটা ঠিক নয় যদি বলতে পারি শেখার অক্ষমতার ব্যাপারে। তো আমরা সহজ ভাষায় বলতে পারি, পরীক্ষা যে শব্দ, এই শব্দটা আসলে একটা নেগেটিভ ওয়ার্ড এবং মানসম্মত মানে স্ট্যান্ডার্ডাইজড। তো স্ট্যান্ডার্ডাইজড আমরা করবো না, এটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তো একটা বাক্যে যখন দুটো আমরা নেগেটিভ ওয়ার্ড পেলাম, তাহলে এই বাক্যটা কী করে কারেক্ট হবে? তো তার মানে মানসম্মত মূল্যায়নের জন্য পরীক্ষা, এটা এখানে হয়ে গেল নেগেটিভ, এটা এখানে হয়ে যাবে ভুল। সুতরাং এই প্রশ্নের আনসারটা, এই প্রশ্নটা আপনি কেটে দিলেন, সুতরাং এটা হবে না। তো নয় কোনটা? অপশন নাম্বার 4 এখানে নয়। ঠিক আছে ভাই, নেগেটিভের আনসার নেগেটিভ হয়। এবার দেখুন, দর্শন এবং অনুশীলন হিসাবে অন্তর্ভুক্তি বৈচিত্র্যের প্রেক্ষাপটে অবস্থিত, যার মধ্যে রয়েছে, অর্থাৎ দর্শন এবং অনুশীলন হিসাবে যে ইনক্লুসিভ ডাইভার্সিটি যাকে বলা হয়, বৈচিত্র্য, কোন প্রেক্ষাপটে দেখা যায়? ভাষাগত বৈচিত্র্য, লিঙ্গ বৈচিত্র্য, সামাজিক বৈচিত্র্য, না ক্ষমতা এবং অক্ষমতা। কোয়েশ্চন নম্বর 7। এখানে দেখুন, কোয়েশ্চন নম্বর 7-এ আমরা দেখনের দিক দিয়ে বা দর্শনের দিক দিয়ে বা অনুশীলনের দিক দিয়ে আমরা কিন্তু ভাষাগত বৈচিত্র্য ক্লাসে দেখতে পাই, লিঙ্গ বৈচিত্র্য দেখতে পাই, সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য দেখতে পাই, ক্ষমতা অক্ষমতার ব্যাপারও দেখতে পাই। সুতরাং অপশন নম্বর 4 ABCD 1 2 3 4 সবগুলোই এখানে কী হবে? আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? যেমন আপনি যদি কোনো স্কুলে যান, গেলে ভাষাগত বৈচিত্র্য দেখতে পাবেন, এটা ক্লাসে গেলে দেখতে পাবেন। তো কেউ হয়তো দেখবেন বাংলা ভাষায় কথা বলছে, কেউ মাতৃভাষা বাংলা, কেউ হয়তো কথা বলছে হিন্দিতে, তার মাতৃভাষা হিন্দি, কেউ হয়তো আপনি দেখেন নেপালি ভাষায় কথা বলছে, তার মাতৃভাষা হিন্দি। তার মানে আপনার শ্রেণীতে ভাষাগত বৈচিত্র্য রয়েছে। লিঙ্গ বৈষম্য, আপনার ক্লাসে ছেলেও থাকবে মেয়েও থাকবে, লিঙ্গ বৈচিত্র্য হলো। সামাজিক সাংস্কৃতিক, যেহেতু তাদের ভাষা আলাদা, তারা বিভিন্ন সমাজ থেকে আসবে, তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য, কেউ হয়তো দুর্গাপূজা করবে, কেউ হয়তো ঈদ উল ফিতর উদযাপন করবে, ঠিক আছে,
কেউ হয়তো বড়দিন উদযাপন করবে, তো তাদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা দেবে, তাই তো সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা দেবে নিশ্চয়, এটাও কারেক্ট। আর সব ছাত্র যে খুব ভালো করে শিখতে পারবে সেটা হবে না, আর সবাই যে শিখতে পারবে না তেমন হবে না। তার মানে এই সব ধরনের বৈচিত্র্য কিন্তু আমার দেখা যাবে একটা ক্লাসে যাওয়ার পর। সুতরাং এখানে 1 2 3 4 এটা হবে কি ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, নিচের কোনটি শিক্ষার্থীদের পটভূমি পূরণের জন্য কার্যকর শিক্ষাগত কৌশল নয়? সুবিধা বঞ্চিতদের থেকে কোনটা সুবিধা বঞ্চিতদের থেকে কোনটা আমার কৌশল নয়? শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে শেখার কার্যক্রম সংযুক্ত করুন, স্থানীয় ভাষায় অভিব্যক্তি প্রকাশ বন্ধ করুন, তাদের বাড়িতে টিউশন নেওয়া বাধ্যতামূলক করুন, দেখুন টিউশন নেওয়া যাবে না, এটা ক্যান্সেল করুন, অভিব্যক্তি প্রকাশ বন্ধ করুন, বন্ধ করলে হবে না, চালাইতে লাগবে, পুনরুৎপাদন বারবার অনুশীলন, এটাও নেগেটিভ ওয়ার্ড। তো তিনটা যদি নেগেটিভ ওয়ার্ড হয়ে যায় তাহলে তিনটা কীভাবে কারেক্ট হবে? সুতরাং এটা হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীদের পটভূমি পূরণের জন্য কার্যকর শিক্ষাগত কৌশল নয়, সুবিধা বঞ্চিতদের থেকে, যারা সুবিধা পাচ্ছে না তাদেরকে যদি আমি শিক্ষার্থীদের এটা কৌশল হবে, ঠিক আছে, গত কৌশল, ঠিক আছে ভাই। নিচের কোনটি শিক্ষার্থীদের পটভূমি পূরণের জন্য কার্যকরী শিক্ষাগত কৌশল? ঠিক আছে, তো শিক্ষার্থীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে শেখার কার্যক্রম সংযুক্ত করতে হবে সুবিধা বঞ্চিত থেকে, কারণ এখানে যদি কন্টিনিউয়াস যদি আমি টিউশন করাই তো প্রাইভেট টিউশন এটা তো হচ্ছে না ভাই, প্যাডাগজি ভাষা নেগেটিভ। বারবার অনুশীলনের মাধ্যমে পুনরুৎপাদন, বারবার তাকে মনোসংযোগ করা, এটা কী ধরনের কথা? আর অভিব্যক্তির স্থানীয় ভাষায় কথাবার্তা বন্ধ করে দিলে তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী করে হলো? সুতরাং তিনটা ক্যান্সেল, তার মানে অপশন নম্বর 1 ইজ দ্য রাইট অ্যান্সার। যেসব শিক্ষার্থীর গাণিতিক ধারণা, এই গাণিতিক ধারণা, আর আমরা যাবো কেন, গাণিতিক ধারণা মানে ম্যাথমেটিক্স আমরা কী করে করি? ক্যালকুলেটারের সাহায্যে ম্যাথমেটিক্স করি, তো ক্যালকুলেটার থেকে ক্যালকুলিয়া, সুতরাং ডিসক্যালকুলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। গাণিতিক ধারণা ইজ নোন এজ ডিসক্যালকুলিয়া। সার্বজনীন শিক্ষার জন্য নকশার সফল বাস্তবায়নের জন্য দেশের একাধিক উপায় গুরুত্বপূর্ণ। কার একাধিক উপায়? প্রতিনিধিত্ব, কর্ম, সম্পৃক্ততা নাকি লেবেলিং? এখানে প্রতিনিধিত্ব করা জরুরি। সার্বজনীন শিক্ষা, সবাইকে সমানভাবে শিক্ষা দিতে গেলে এখানে একটা লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, যে টিচারের লিডারশিপ কোয়ালিটি যদি না থাকে তাহলে তিনি কিন্তু সবাইকে সমানভাবে শিক্ষা দিতে পারবেন না। সুতরাং লিডারশিপ কোয়ালিটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সুতরাং প্রতিনিধিত্ব একটা গুরুত্বপূর্ণ উপায় এখানে বিবেচিত হবে। নেক্সট প্রশ্ন, ডিসলেক্সিয়া হলো একটা ড্যাশ অবস্থা যা শিক্ষার্থীদের ড্যাশ করার ক্ষমতাকে প্রভাবিত করে। ডিসলেক্সিয়া আমরা সাধারণত জানি যে রিডিং ডিসঅর্ডার, যেটা মানে পঠনের সমস্যা হয়, যা বাচ্চারা মানে রিডিং করতে পারে না, এটুকু আমরা জানি। তো এই হিসাবে এই রিডিংটা জানি আর বাকি আমরা জানি না, তো এই হিসাবে অপশন নম্বর 1 2 3 4 থেকে কারেক্ট আনসার কী হয় আপনারা কমেন্ট বক্সে জানান তো ভাই। কোয়েশ্চন নম্বর 11, আচ্ছা, শরীরবৃত্তি ও সমবয়সীদের মেলামেশা, এখানে কি আমরা রিডিংয়ের কোনো ইঙ্গিত পাচ্ছি না, সমন্বয় নড়াচড়া পাচ্ছি না, ছবি আঁকা শরীর, আর প্রতীকগুলির সাথে শব্দের সংযোগ স্থাপন, অর্থাৎ এই প্রতীকগুলার থেকে শব্দের সংযোগ স্থাপন, মানে এখানে রিডিংয়ের একটা ক্লু পাচ্ছি। কী করে স্যার পাচ্ছি? আপনি তো পেলেন, আমরা পেলাম না। ইয়েস, একটা কথা শুনুন, যেমন প্রতীক বলতে কি একটা সিম্বল বলতে কি যেগুলো একটা জিনিস আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। যেমন ধরুন আমার কাছে এই মুহূর্তে কি আছে, একটা কলম আছে, এটা হচ্ছে কলম। এই কলমটা দেখে সে যদি বলতে পারে যে এটা কলম, তার মানে তার রিডিং হয়েছে, তার মানে এটা হচ্ছে স্নায়বিক। ডিসলেক্সিয়া একটা স্নায়বিক অবস্থা যা শিক্ষার্থীদের প্রতীকগুলির সঙ্গে শব্দের সংযোগ স্থাপন করার ক্ষমতাকে প্রভাবিত করে। এই প্রতীকের সঙ্গে শব্দের সংযোগ স্থাপন করে, অর্থাৎ এই কলমটা দেখার সঙ্গে সঙ্গে, এটা একটা কলম ধরে নেই,
কলমটা দেখার সঙ্গে সঙ্গে তার মাথায় চলে আসবে যে ইট ইজ কলম, সে যাতে পড়তে পারে। ঠিক আছে, এটা খাতা দেখার সঙ্গে সঙ্গে তার মাথায় যাতে চলে আসতে পারে খাতা। এটা গাছ দেখার সঙ্গে সঙ্গে তার মাথায় যাতে চলে আসতে পারে ইট ইজ গাছ। ঠিক আছে ভাই, তো এটা হচ্ছে একটা স্নায়বিক এবং এই প্রতীকের সাহায্যে শব্দের যোগাযোগ স্থাপন ইজ দ্য রাইট আনসার। চলুন আরেকটা আমরা পেলাম, কি পেলাম, অ্যাজারশন রিজনিংয়ের প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 12। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষণের লক্ষ্য, কি লক্ষ্য? এটা ইনক্লুসিভ ক্লাসরুমের কথা বলেছে, আমরা একটু ভাববো। কোয়েশ্চন নাম্বার 12 কি বলেছে দেখি। কোয়েশ্চন নাম্বার 12, আচ্ছা, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে মানে ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষণের লক্ষ্য শিক্ষাগত কৌশল এবং মূল্যায়নের ক্ষেত্রে অভিযোজন করা উচিত। যে শিক্ষণের লক্ষ্য এবং শিক্ষাগত কৌশল এবং মূল্যায়ন এই সবটা কিন্তু অভিযোজন করা উচিত, মানে একটার সঙ্গে একটা মিল থাকবে। এটা ঠিক আছে, ঠিক আছে ভাই। তার কারণ কেন দিয়েছে দেখি। অন্তর্ভুক্তির দর্শন পদ্ধতি ও মূল্যায়নের মাধ্যমে সমস্ত ব্যক্তিগত পার্থক্য দূর করার পক্ষে। তো দেখুন, আমরা ব্যক্তিগত পার্থক্য দূর করতে পারি না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষণে আমরা কি করি, সবাইকে সমান শিক্ষা দিই, কেউকে বেশি কেউকে কম আমরা দিতে পারবো না, সুতরাং এটা ক্যান্সেল। ভালো মতো বুঝুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পদ্ধতি বা ইনক্লুসিভ এডুকেশনে সবার জন্য সমান শিক্ষা, সবাইকে সমানভাবে শিক্ষাদান করতে হবে। এখানে বলছে সমস্ত ব্যক্তিগত পার্থক্য, অর্থাৎ কাউকে একটু বেশি পড়াবো কাউকে একটু কম শেখাবো, এই ধরনের চিন্তাধারা অন্তর্ভুক্তিতে নাই। তার মানে এখানে এ হবে কারেক্ট আর আর হবে ভুল, এখানে ক হবে সত্য আর আর হবে মিথ্যা। অপশন নাম্বার A1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শিক্ষার্থীদের আগ্রহের চাহিদা এবং শিক্ষার্থীর পটভূমির বৈচিত্র্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং অভিজ্ঞতা থেকে তাদের পছন্দ এবং বিকল্প প্রদান করা হয়। কিসের মাধ্যমে? আরে ভাই, এটা তো দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে গেল। কি ব্যাপার? লেবেলিং, পৃথকীকরণ। আমরা ছাত্রদের লেবেলিং করে পৃথক করি। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে আমরা কি কাউকে পৃথক করি না? সবাইকে মিলেমিশে চলি, সবাইকে একসঙ্গে নিয়ে চলি। তারপর কম্পিটিশন চলে না, প্রতিযোগিতা হয় না। বর্জনের নীতি অনুসরণ, বর্জনের নীতি করি না। সুতরাং কারেক্ট আনসার এখানে কি হবে? অন্তর্ভুক্তি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? সবাইকে একসঙ্গে মিলেমিশে নেব। নেক্সট দেখি, নিচের কোনটি ক্লাসে সাংস্কৃতিক সংবেদনশীলতা প্রচার করে না? নিচের কোনটা ক্লাসে সাংস্কৃতিক সংবেদনশীলতা প্রচার করে না? বিভিন্ন সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত কার্যক্রম আয়োজন, শিক্ষার্থীদের তাদের সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা ভাগাভাগি করতে উৎসাহিত করে, শুধুমাত্র প্রভাবশালী সংস্কৃতির উৎসব উদযাপন, প্রতিটি শিক্ষার্থীদের বিভিন্ন পটভূমি গ্রহণ এবং সম্মান করা। কোয়েশ্চেন নাম্বার 14 কারেক্ট আনসার কী হবে? এখানে দেখুন কোনটা প্রচার করে না। এখানে বলেছে শুধুমাত্র, অনলি। আমরা বারবার বলি যখনই কোনো অপশনে অনলি অ্যালোন দেখবেন, মেমোরাইজেশন দেখবেন, এই অপশনগুলো কেটে দেবেন। তো তার মানে এখানে শুধুমাত্র, এটা কিন্তু ভুল। আর এখানে বলছে প্রচার করে না, মানে এটাও ভুল। ব্যাপারটা বুঝা গেল? এখানে প্রচার করছে না, এখানে শুধুমাত্র যে অপশন আছে এটাও নেগেটিভ, আর প্রশ্নও নেগেটিভ আছে কোনটা প্রচার করছে না। তার মানে নেগেটিভের আনসারটা নেগেটিভ হবে। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। লেখাপড়া এবং দীর্ঘ অনুচ্ছেদ বোঝার ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো, আমি একটা লেখা পড়া কিংবা দীর্ঘ অনুচ্ছেদটা আমি বুঝতে পারছি না, বুঝতে আমার সমস্যা হচ্ছে, এটা কি ধরনের শিক্ষণ অক্ষমতা? এই যে পড়া, লেখা পড়া বা বোঝা, এইগুলা হচ্ছে কি আমার ঠিক লেখাপড়া বলতে এখানে শুধু পড়ার কথা বলা হয়েছে, মানে যে লিখিত ভাষা যেটা রয়েছে সেটা পড়া। এখানে কিন্তু আমার রাইটিংয়ের কথা বলা হয়নি। রাইটিংয়ের কথা বলা হলে কিন্তু ডিসগ্রাফি হয়ে যেত। এখানে একটু ভালো করে বুঝতে হবে, পড়া বলতে লেখাপড়া, অর্থাৎ যে লিখিত যে শব্দ আছে এইটা আমি পড়তে পারছি না, এবং দীর্ঘ অনুচ্ছেদ সেটা আমি বুঝতে পারছি না। তো দীর্ঘ অনুচ্ছেদ বুঝবো কী করে? আমি পড়েই তো বুঝতে পারবো, তাই না? যদি পড়তে না পারি তাহলে বুঝবো কী করে? তার মানে আলটিমেটলি পড়ার কথা আসছে। তো যেহেতু পড়ার কথা আসছে, সুতরাং রিডিং। তো রিডিং ডিসঅর্ডারকে বলা হয় কি? ডিসলেক্সিয়া। দেখুন প্রশ্নটা ডাইরেক্ট না আসলে একটু ঘুরিয়ে আসতে পারে এইভাবে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তো আপনি অনায়াসে ক্লিয়ার করতে, বারবার বলি ভাই কনসেপ্ট ইজ পাওয়ার, ভালো করে মনোযোগ রাখুন। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধী বা নেক্সট প্রশ্ন কি বলেছে? শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কোন শিক্ষা উপকরণ উপযুক্ত নয়? এখানে দেখুন শিক্ষা উপকরণ বলেছে বা টিএলএম আমরা বলতে পারি। শ্রবণ প্রতিবন্ধী, তারা শুনতে পায় না, তাদের জন্য কোনটা উপযুক্ত নয়?
কোয়েশ্চেন নাম্বার 16। প্রশ্নটা একটু মিস্টেক আছে মনে হচ্ছে, কারণ দেখুন শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কোন শিক্ষা উপকরণটা উপযুক্ত, এটা নয়, উপযুক্ত হবে কেন হবে দেখুন, এটা কারেক্ট অ্যান্সার হবে অডিও বুক। অডিও বুক মানে কি? অডিও বুক মানে হচ্ছে এই যে অডিও বুক বলতে আপনারা জানেন এই যে শোনা যায়, ঠিক আছে, মানে শ্রবণ প্রতিবন্ধী, ইয়েস 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 ইয়েস, 1 মিনিট, ঠিক আছে, তাহলে শ্রবণ প্রতিবন্ধী উপযুক্ত নয়, ঠিক আছে। তো শ্রবণ প্রতিবন্ধী মানে শুনতে পায় না, ইয়েস, দেখতে পায়, তাই তো। তো মুদ্রিত বই হলে সে দেখতে পাবে, সাবটাইটেল সহ ভিডিও হলে সে দেখতে পাবে, ত্রিমাত্রিক চার্ট বা মানচিত্র দেখতে পাবে, কিন্তু অডিও বুক হলে সে কিন্তু সেটা শুনতে পাবে না। তার মানে শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে শ্রবণ মানে শুনতে পাচ্ছে না, তো যেহেতু শুনতে পাচ্ছে না তার মানে তার অডিও বুক তার ক্ষেত্রে উপযুক্ত নয়। শ্রবণ প্রতিবন্ধী কানে শুনতে পাচ্ছে না, যদি অডিও বাজে সে কি শুনতে পাবে ভাই? শুনতে পাবে না, তার মানে অডিও বুক হবে কারেক্ট আনসার। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে ভাই, দুঃখিত, প্রশ্ন ঠিক আছে, আনসারটা হবে কি অডিও বুক। নেক্সট, একজন শিক্ষকের তার ক্লাসে সৃজনশীল শিশুদের চিহ্নিত করার জন্য কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে? সৃজনশীল মানে ক্রিয়েটিভিটি কোয়েশ্চন, ক্রিয়েটিভ কোয়েশ্চন। একজন শিক্ষক তার ক্লাসে ক্রিয়েটিভ কোয়েশ্চন বা একটা শিশুটা ক্রিয়েটিভ কিনা না এই ধরনের বুঝতে গেলে, বা শিশুটা ক্রিয়েটিভ উত্তর দিচ্ছে কিনা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত? কোয়েশ্চন নাম্বার 17, শূন্যস্থান পূর্ণ করুন। শূন্যস্থান পূর্ণ করলে হবে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউস করলে হবে ট্রু অ্যান্ড ফলস, সঠিক এবং ভুল প্রশ্ন, না মুক্ত প্রশ্ন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার কী হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, শিশুটা ক্রিয়েটিভ কিনা না, শিশুটা গিফটেড ট্যালেন্টেড কিনা না, এই সকল বুঝতে গেলে তাকে ওপেন এন্ডেড কোয়েশ্চন করতে হয় সব সময়। তারপরের ক্লাসে আমি কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং নিয়ে ক্লাস দিয়ে দেবো, এটা ভালো করে দেখে নিলে বুঝে নিতে পারবেন। ওপেন এন্ডেড কোয়েশ্চন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং কোয়েশ্চন মানে যে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার বাড়ির পরিবেশ সম্বন্ধে কিছু একটা বলুন, তো আপনি অনেক কিছু বলতে পারবেন, যা ইচ্ছা তা বলতে পারবেন, তাই তো। আমি যদি বলি যে আপনি যে স্কুলে পড়েছিলেন, আপনি যে প্রথম যে আমরা কি বলি পাঠশালা, তাই তো, আপনি যে পাঠশালায় পড়েছিলেন এই পাঠশালার আপনার সময় প্রধান শিক্ষকের নাম কি? তার মানে আপনি একজন ব্যক্তির নাম বলতে পারবেন যিনি আপনার প্রধান শিক্ষক ছিলেন, এর বাইরে আপনি কারোর কথা বলতে পারবেন না। দ্যাট ইজ কল্ড কনভার্জেন্ট থিঙ্কিং, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন না করে তাকে আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চন করব, অর্থাৎ যে প্রশ্নের অনেকগুলো আনসার হতে পারে, যেটা বিস্তারিত বলা যেতে পারে। যেমন অনেক প্রশ্ন, তুমি বড় হয়ে কি করবে, ঠিক আছে, তুমি কি হতে চাও, এবার তুমি কি করতে চাও, ঠিক আছে, তোমার বাড়ির পরিবেশ কেমন, ঠিক আছে, এই ধরনের ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, দ্যাট ইজ কল্ড মুক্ত প্রশ্ন। তো এই ধরনের মুক্ত প্রশ্ন বা ওপেন এন্ডেড প্রশ্ন করলে তার বাচ্চাটা আমার ক্রিয়েটিভ কিনা না আমি সেটা চিহ্নিত করতে পারবো। নেক্সট, হার্দিকের দৃষ্টিশক্তি কম। হার্দিক আমার একটা স্টুডেন্ট, কোয়েশ্চেন নাম্বার 18। তো তার কি দৃষ্টিশক্তি কম? দৃষ্টিশক্তি কম মানে সে চোখে কম দেখে। শিক্ষককে তার অবস্থা সম্পর্কে অবহিত করা হয়নি, শিক্ষককে কিন্তু সেটা জানানো হয়নি। ক্লাসে নিম্নলিখিত কোনো কাজগুলি শিক্ষককে ইঙ্গিত করতে পারে যে তার দৃষ্টিশক্তি কম। ক্লাসে নিম্নলিখিত কোন কাজগুলা শিক্ষককে ইঙ্গিত করতে পারে যে তার দৃষ্টিশক্তি কম? শিক্ষক জানেন না যে তার দৃষ্টিশক্তি কম, কিন্তু নিচের কোন কাজের পরিপ্রেক্ষিতে শিক্ষক বুঝতে পারবেন যে তার দৃষ্টিশক্তি কম? ফান্ডা হচ্ছে এখানে। পড়ার সময় চোখ কুঁচকে যাওয়া, এটা মনে রাখবেন। যখনই যার দৃষ্টিশক্তি কম হবে তখন সে পড়ার সময় তার কী হবে? চোখটা কুঁচকে যাবে। পড়ার সময় তার চোখ যদি কুঁচকে যায় তাহলে বুঝে নেবেন যে সে চোখে কম দেখতে পাচ্ছে, তার চোখের সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 হবে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো দেখা দরকার নেই। নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 19।
একজন শিক্ষক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করতে পারেন কি করে? একজন শিক্ষক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, মানে প্রতিবন্ধী শিক্ষার্থী মানে বুঝতে পারছেন তো, আমরা যেটাকে বলতাম বিকলাঙ্গ, এখন আর বলা হয় না। তো এই শিক্ষার্থীদের জন্য একটা অনুকূল শ্রেণীকক্ষ, মানে একটা বাম্পার একটা শ্রেণীকক্ষ তিনি পরিবেশ তৈরি করতে পারেন। কি করলে পারবেন? কোয়েশ্চন নাম্বার 19, দৃঢ় প্রত্যাশা তৈরি করা যে তারা কঠোর পাঠ্যক্রম অনুসরণ করবে, তাদের জন্য সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা স্বাধীনভাবে, শিশুর সাথে পরামর্শ না করা, সব কিছু শিশুর সঙ্গে পরামর্শ করতে হয়, পরামর্শ না করলে কাজটা সাকসেস হয় না, এটা কেটে দিন। নিশ্চিত করা যে তাদের মানসম্মত মূল্যায়ন, মানসম্মত মানে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট, সেটা সম্ভব নয়, কাটুন। যুক্তিসঙ্গত এবং উপযুক্ত পাঠ্যক্রমিক ব্যবস্থা তৈরি করা, শুধুমাত্র পাঠ্যক্রম ব্যবস্থা তৈরি করলে হবে না, অর্থাৎ এখানে প্রত্যাশা তৈরি করতে হবে। রাইট আনসার হচ্ছে প্রত্যাশা, মানে আশা, ভরসা, প্রত্যাশা, তিনটা জিনিস ভাই। কঠোর প্রত্যাশা তৈরি করতে হবে যে তারা পাঠ্যক্রম অনুসরণ করবে, এই ধরনের প্রত্যাশা নিতে হবে, এই ধরনের স্টেপ নিতে হবে, তখন আমার ক্লাসটা, শ্রেণীকক্ষটা অনুকূল পরিবেশে তৈরি হবে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নেক্সট হচ্ছে বিবৃতি এবং আমার যেটা রিজন। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিভাধর শিশুদের অন্তর্ভুক্ত করা হয় না। কোয়েশ্চন নাম্বার 20 কে বলেছে ভাই? ইনক্লুসিভ এডুকেশনে আমার গিফটেড বাচ্চাগুলোকে অন্তর্ভুক্ত করা হয় না। তার মানে কোথায় যায় গিফটেড বাচ্চাগুলো? আমি তো আগেই বলেছিলাম যে অন্তর্ভুক্তমূলক শিক্ষায় সবাইকে শিক্ষা দিতে হবে। এখানে কেউ বড়, কেউ ছোট, কেউ কম পারে, কেউ বেশি পারে, সবাইকে দিতে হবে। তার মানে আমি প্রতিভাধর শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেবো না কেন? তার মানে দিতে হবে, সুতরাং এটা ভুল। নম্বরটা ভুল। 8টা কি বলেছে দেখি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেবল ঘাটতি দৃষ্টিকোণ থেকে কাজ করে, মুঠেই না। অন্তর্ভুক্তিমূলক কাজটা সবাইকে নিয়ে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ সবাইকে নিয়ে কাজ করে, শুধু যে ঘাটতি দৃষ্টিকোণ সেটা সম্ভব না। ঘাটতি করি আমরা কখন করি? ঘাটতিমূলক শিক্ষা কখন করি? আমরা করি রিমিডিয়াল টিচিংয়ে, ঠিক আছে? এটা আমরা কখনো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় হয় না। সুতরাং এ এবং আর উভয় সত্য, সত্য কী করলো? দুটা তো ভুল, তার মানে দুটা সত্য, এটা ভুল, এ সত্য হচ্ছে না, তো এ এবং আর উভয়ই মিথ্যা। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার, দুটাই ভুল। তো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সত্য, এটা আমাদের বলতে হবে। 21, এটি কোয়েশ্চন নাম্বার 21, আনসারটা দেখে নিই। এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিবন্ধিতা সহ অক্ষমতাহীন শিক্ষার্থীদের একসাথে শেখাবো। ইয়েস, যারা প্রতিবন্ধী আছে তাদেরকেও শেখাবো, যারা নন প্রতিবন্ধী তাদেরকেও শেখাবো, একসঙ্গে মিলেমিশে শেখাবো। এটি বর্জন, বৈষম্য, শেখার বাধা, অংশগ্রহণ দূর করে সকল শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে অগ্রগতি লাভ করে, ঠিক আছে? এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কাউকে বর্জন করা হয় না, কাউকে বৈষম্য করা হয় না, কাউকে শেখার বাধা দেওয়া হয় না, সবাইকে অংশগ্রহণ করতে হয়, সবগুলা দূর করে, মানে সবগুলা ছাড়িয়ে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে বলে, এটাও কারেক্ট। এটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে পার্থক্যকে শেখার জন্য বাধা হিসাবে দেখে। আরে ভাই, শিশু এবং প্রাপ্তবয়স্ক কোথা থেকে চলে আসলো? এটা কোথা থেকে চলে আসলো? এটা ভুল, এটা কাটুন। তার মানে 1 এবং 2 কারেক্ট, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, কোয়েশ্চন নাম্বার 21। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটা সঠিক নয়? প্রশ্নটা আগে আমরা দেখি, সঠিক নয়। এটি অন্তর্ভুক্তি এবং বর্জনকে সংযুক্ত প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে। অন্তর্ভুক্তি একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য পাঠ্যক্রম অভিযোজনের উপর দৃষ্টি নিবদ্ধ করে যারা প্রতিবন্ধী। অন্তর্ভুক্তি সকল শিক্ষার্থীর উপকারী, এটা কারেক্ট। অন্তর্ভুক্তি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি স্কুলে সকল শিক্ষার্থী ব্যক্তিগতভাবে সাড়া দেওয়ার চেষ্টা করে। ইয়েস, রাইট, কারণ সবাই নিজের নিজেরভাবে স্বাধীনভাবে পড়তে চায়, সবাই স্বাধীনভাবে পড়ার সুযোগ পায়, সুতরাং এটা হবে কারেক্ট। এখানে অন্তর্ভুক্তি এবং বর্জনকে সংযুক্ত প্রক্রিয়া, ইয়েস, অন্তর্ভুক্তি আর সংযুক্ত দুটাই বর্জন, দুটাকে সংযুক্ত প্রক্রিয়া বিবেচনা করবে, এটা কারেক্ট। তো কারেক্ট নয় হচ্ছে অপশন নাম্বার 2। অন্তর্ভুক্তি একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য এটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য করে না ভাই। অন্তর্ভুক্তিটা একটা শুধুমাত্র নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কেন করবে? সেটা সবার জন্য করবে, এটা পার্টিকুলার কোনো গোষ্ঠীর জন্য করে না, পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য করে না, এটা সবার জন্য করে, অল, কমন ফর অল।
নিচের কোনটি গতিশীলতায় সহায়ক প্রযুক্তির উদাহরণ? আর কয়েকটা প্রশ্ন আছে, তারটা তাড়াতাড়ি শেষ করবো। এবার প্রশ্নগুলো একটু স্পিডে মারি যাচ্ছি। নিচের কোনটি গতিশীলতা? গতিশীল মানে চলনশীল। চলনশীল মানে হাঁটার লাঠি। হাঁটার লাঠিটা চলবে ভাই। একজন যদি হাঁটার লাঠিটা চলে তাহলে সে চলবে। ঠিক আছে ভাই। নেক্সট, দৃষ্টি প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের সম্পৃক্ত করার জন্য নিচের কোন কার্যকর কৌশল নয়? দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পায় না, দৃষ্টি, তাদের জন্য আমরা কি করতে পারি? কোনটা কার্যকর কৌশল নয় বলেছে? কোয়েশ্চেন নাম্বার 24। এখানে দেখুন শিক্ষার্থীদের পৃথকীকরণ মানে কি? সেপারেট। আমরা কখনো সেপারেট করি না, মনে রাখবেন, সেপারেট আমরা করব না। তাদেরকে আলাদা আলাদা বসতে দেবো মোটেই না ভাই। সবাইকে একসঙ্গে বসতে দেবো, আলাদা আলাদা বসানোর আমরা সিস্টেম নাই, তাহলে সে ডিমোটিভেট হয়ে যাবে আরও। তার মানে কোনটা কৌশল নয়? অপশন 4 এখানে কৌশল নয়। নিচের কোনটি মনোযোগ ঘাটতি, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার? হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, HDAD যাকে বলা হয়, তো এটা কোনটা? এটা কারেক্ট আনসার হবে আমাদের অবিরাম আবেগ প্রবণতা ইজ দ্য রাইট আনসার। যেহেতু অনেক ক্লাসটা দীর্ঘ হয়ে গেছে, তাই এবার ক্লাসটা একটু শর্ট করছি। খুব তাড়াতাড়ি আমরা শুধু প্রশ্নের আনসারগুলো বলে দেব। নিচের কোনটি শেখার অক্ষমতা একজন ব্যক্তির ভারসাম্য, হাতের দক্ষতা এবং হাত চোখের সমন্বয়ের ক্ষমতা? যেমন হাত উঠলে চৌকো উঠে, চোখের পাতি উঠে, হাত নামলে চোখের পাতি নামে। তো এটা কী ধরনের অক্ষমতা যদি না উঠে? এটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। যেমন হাত উপরে উঠলে অটোমেটিক্যালি চোখের পাতাটা উপরের দিকে যায়, হাত নিচের দিকে গেলে আমাদের চোখটা যায়। আপনারা লক্ষ্য করুন যে একসঙ্গে হাতের 5 আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে আপনারা একসঙ্গে 2টো আঙ্গুল বা 3টে আঙ্গুলকে আপনারা একসঙ্গে সোজা করতে পারবে না, 5টা আঙ্গুলকে সোজা করতে হবে একসঙ্গে, তাই তো? যদি সামনাসামনি হতো তাহলে দেখিয়ে দিতাম। যে যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 27। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শ্রেণীকক্ষের পরিবেশে নিম্নলিখিত কোনটি কার্যকর ব্যবস্থা? দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যারা চোখে দেখতে পায় না, তাদের জন্য আমরা কি করতে পারি? 27, শ্রেণীকক্ষ থেকে অপ্রয়োজনীয় বাধা দূর করতে হবে। ইয়েস, যারা চোখে দেখতে পায় না, শ্রেণীকক্ষ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরিয়ে দিতে হবে যাতে সে ধাক্কা না লাগে। বিভিন্ন ধরনের দৃশ্যমান উপস্থাপনা ব্যবহার করবেন। আরে ভাই, সে চোখে দেখতে পাচ্ছে না, দৃষ্টিপথে, তার দৃশ্যমান দিয়ে কী হবে? এটা কাটুন না। বিভিন্ন মানচিত্র ব্যবহার করতে হবে। আরে ভাই, মানচিত্র চোখে দেখতে পাচ্ছে না, মানচিত্র আবার কোথা থেকে চলে আসলো? কাটুন। শ্রেণীকক্ষের শিক্ষাদানের পরিপূরক রেকর্ড করা উপকরণ সরবরাহ করা। রেকর্ড, তো রেকর্ড করলে সে দেখতে পাচ্ছে না, তাই শুনতে পাবে, শুনে সেই জিনিসটা বুঝতে। তার মানে 1 এবং 4 কারেক্ট। তো 1 এবং 4 অপশন নাম্বার 3-তে রয়েছে। অপশন নাম্বার 3টা এখানে কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, 5ম শ্রেণীর একটি শিশু কার্তিকের তার বন্ধুবান্ধব এবং শিক্ষকদের সাথে মৌখিক এবং অমৌখিক যোগাযোগে ক্রমাগত অসুবিধা হয়। এখানে সেটা কোন বৈশিষ্ট্য হতে পারে? সে কী করতে পারে না? যোগাযোগ করতে অক্ষম, সে যোগাযোগ করতে পারে না। কমিউনিটি প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম বলতে পারি। 28, তো এটাকে বলা হয় অটিজম। ঠিক আছে ভাই, এটাকে বলা অটিজম। যদি যোগাযোগ, মৌখিক বলুন অমৌখিক বলুন, সে যদি যোগাযোগ করতে অসুবিধা হয়, তখন সেটা হবে তার কি? অটিজমের লক্ষণ। অটিজমের অবস্থা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হলেও অটিজম আক্রান্ত শিক্ষার্থীরা প্রায়শই নিম্নলিখিত বিষয়গুলিতে ভালো থাকে। অটিজম যদিও একটা শিখন মানে সমস্যা, তবু যাদের অটিজম হয়ে গেছে তাদের মধ্যে কিছুটা ভালো গুণ লক্ষ্য করা যায়। তো ভালো গুণটা কি? এটা দেখি 29, এটা কারেক্ট অ্যান্সার হবে। তথ্য ধরে রাখা, বিস্তৃত তথ্যগত, অর্থাৎ তারা যে তথ্যটা তারা জেনে যায় এটা তারা বিস্তৃত আলোচনা করতে পারে। ঠিক আছে? সৃজনশীল শিশুদের একটি চিহ্নিতকারী বৈশিষ্ট্য হলো, সৃজনশীল মানে ক্রিয়েটিভ চাইল্ড। ক্রিয়েটিভ চাইল্ডের একটা বৈশিষ্ট্য কি থাকবে? তারা নিয়ম মেনে চলে। আচ্ছা কেটুন। অন্যদের অনুকরণ করতে পছন্দ করে, এটাও থাকুক। তাদের চিন্তাভাবনা থাকে স্বাধীন। ইয়েস, তারা তাদের চিন্তাভাবনার স্বাধীন, তারা নিজস্ব চিন্তাভাবনা করে তারা লেখে, এটাতে ইউনিক। ঠিক আছে? অন্যদের অনুকরণ করে না, কোনো নিয়ম মানে না, অর্থাৎ নিজের নিয়ম নিজে বানায়, নিজে করে। দেখুন, আমি যদি একটা গল্প লেখি, তো আমি কি অন্য একটা বই দেখে 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 গল্পটা লিখবো? আমি যদি নিজে লেখক হই,
তা তো না, আমি নিজের মনে যা আসবে তা তো লিখবো, তাই তো। সুতরাং চিন্তাভাবনা স্বাধীন হবে ক্রিয়েটিভরা। ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের পড়তে শেখানো যেতে পারে। ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের পড়তে শেখা, ডিসলেক্সিয়া যারা আক্রান্ত আছে তাদেরকে আমরা পড়াতে পারি। কি করে পড়াতে পারি? পদ্ধতিগত ধ্বনিতাত্ত্বিক প্রশিক্ষণের মাধ্যমে। ধ্বনিতাত্ত্বিক যে প্রশিক্ষণ রয়েছে প্রশিক্ষণের মাধ্যমে। এখানে দেখুন একাধিক বিভ্রান্তি নেগেটিভ, উচ্চস্তরের গ্রেড নেগেটিভ, কঠোর শাস্তি নেগেটিভ। তো আলটিমেটলি অপশন নাম্বার 4 তার হলো কারেক্ট আনসার। অন্তর্ভুক্তির প্রেক্ষাপটে শেখার প্রত্যাশা পাঠ্যক্রম একই যখন পাঠ্যক্রম ভিন্ন, তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার 32। এটা কারেক্ট আনসার হবে আবাসন এবং পরিবর্তন। কোয়েশ্চন নম্বর আবাসন এবং পরিবর্তন। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটা কি? ঘন ঘন পরীক্ষা নেওয়া, মোটেই না, কারণ ঘন ঘন পরীক্ষা আমরা নেই না। শ্রেণীকক্ষে CWSNকে অন্যদের থেকে পৃথক করার অনুমতি দেওয়া। না ভাই, আমরা পৃথক করি না, সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করি। বিশেষ বিদ্যালয় বা শ্রেণীকক্ষের ব্যবহার প্রত্যাখ্যান করা, আমরা প্রত্যাখ্যান করব না। প্রয়োজন হলে বিশেষ বিদ্যালয় বা শ্রেণীকক্ষের ব্যবহার গ্রহণ করব। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্য হলো, দেখুন ডিসলেক্সিয়া, আরে ভাই কতবার বলবো ডিসলেক্সিয়া? ডিসলেক্সিয়া 34। ডান বা বাম হাত ব্যবহার, পড়ার ক্ষেত্রে সমস্যা, নির্ভুলতা, গতি এবং বোধগম্যতা, ধীর লেখা, শব্দ মনে রাখতে অসুবিধা। তো এই কোয়েশ্চন নাম্বার 34 প্রশ্ন এতক্ষণ আমরা বললাম। তো এই 34 প্রশ্নের কারেক্ট আনসারটা কী হবে সেটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই প্রশ্নটা আপনার জন্য রাখলাম, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের আরও অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহজগুরু অ্যাপ চলে এসেছে আপনাদের জন্য। তো আপনারা এখনই প্লে স্টোরে গিয়ে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করতে পারেন। তো সহজগুরু অ্যাপের মাধ্যমে আপনার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স সিটেড পরীক্ষার পেয়ে যাবেন। তো দেরি কিসের, এখনই খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপটা ডাউনলোড করুন এবং এখনই আপনারা লার্নিং স্টার্ট করুন। জয় হিন্দ।